প্রধানমন্ত্রী যে সামনে কঠিন সময়ের কথা বললেন তার এই বার্তা আমরা বরাবরই দেখেছি যে বাংলাদেশের মতো দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে সরকার প্রধানের ইচ্ছা আন্তরিকতা বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ করে জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা এক ধরনের এখন সেইটাকে কি তার পুরো ক্যাবিনেট তার পুরো সংসদ সদস্য আপনারা যারা তারা ক্যারি করতে পারছেন এই কঠিন সময়ে বলতে উনি যেটা বোঝাচ্ছেন সেটা তাৎপর্য আপনারা বুঝতে পারছেন কিনা ও নির্বাচনের আগে উনি বলেছিলেন যে সামনে নির্বাচন সহজ হবে না আমরা শেষ পর্যন্ত দেখেছি নির্বাচন সহজ হয়নি কিন্তু উনি যেটা বলছেন যে কঠিন সময় এটা তো আপনারা দেখলেন যে আমি বক্তৃতার শুরুতেই বলেছি যে ইনহেরিটিক্যালি আমরা একটা ডিভাস্টেড ইকোনমিক্স বা ফ্রাজাইল ইকোনমিক্স পেয়েছি পলিটিক্যাল একটা টার্বুলেন্ট সিচুয়েশন ছিল এবং নির্বাচনের পরে আমাদের যে নতুন রাষ্ট্র মেরামত এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আপনার অনৈক্য ছিল যদিও শেষ পর্যন্ত ঐক্য স্থাপিত হবে তারপরে এর সাথে আপনার যে পরাজিত ফ্যাসিবাদ এবং বর্তমান যে বিরোধী দলটি বাংলাদেশের রাজনীতিতে মানে কখনো তৃতীয় সারির কখনো চতুর্থ সারির ছিল মানে ফার্স্ট সেকেন্ড বলতে তো বিএনপি আওয়ামী লীগ এরপরে জাতীয় পার্টিকে বোঝাইতো এখন এরকম একটি রাজনৈতিক দল দ্বিতীয় অবস্থানে আসার পরে আপনার এই যেভাবে একটা সরকার প্রথম দিন থেকে তারা যে রাজপথে আন্দোলন করতে হবে পলিটিক্যাল গ্রামারে যেটা বলে না যে একটা নতুন সরকার তৈরি হলে এবং গণ অভ্যুত্থানের পরে একটা বৈশ্বিক একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা একটি সরকার গণতন্ত্র রূপায়ণের জন্য সবাই মিলে আন্দোলন করলাম সেই সরকারের প্রথম দিন থেকেই আপনার এই যে স্ট্রিট ডেমনস্ট্রেশনের একটা ভয় দেখানো আর এর সাথে যেটা আমি বললাম যে আমরা উত্তরাধিকার সূত্রে যে এর জন্য উনি বলছেন যে আমাদের সবাইকে শুধু আমার মন্ত্রিসভা না শুধু আমার সংসদ সদস্যগণ না দলের নেতা কর্মীদেরকেও ঐক্যবদ্ধ থেকে সরকারের জন্য কাজ করতে বলেছেন যে সামনে চ্যালেঞ্জটা যে কঠিন এটা তো আপনারা নিজেই বুঝছেন এই যে দেখেন যে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে হবে তিস্তা ব্যারেজ নির্মাণ করতে হবে কত অর্থনীতির বিশাল অর্থের প্রয়োজন না তারপর আপনি দেখেন সরকারের সফলতাটা কোন জায়গাটা বিশ্ববাজারে তেলের দাম কিন্তু এখন আবার 2 থেকে 3% বাড়ছে আজকে কিন্তু ডাউনওয়ার্ড না এই যে আপনার মাঝে আজকে 2 থেকে 3% বাড়ছে আপনি দেখেন লেবাননে যখন আপনার ইসরায়েল আক্রমণ করলো এবং হিজবুল্লাহ তার কাউন্টার দিল তখন এবং শান্তি আলোচনা যখন ভেঙে গেল ইরানের সাথে আবার তেলের দাম বেড়ে গেল 2 থেকে 3% তেলের দাম কিন্তু বাড়ছে এইটা বিষয় না বিষয়টা হলো এইটা তো আমরা এই যুদ্ধর পরিস্থিতি আমরা তৈরি করিনি এই তেলের দামও আমরা রিমোট কন্ট্রোল আমাদের কাছে না তাই না এটা আমাদের বাইরের একটা ব্যবস্থা কিন্তু এখানে আগে যেটা হতো যে সিন্ডিকেট তেল আমদানিতে সিন্ডিকেট দ্রব্যমূল্য আপনার আমদানিতে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে সিন্ডিকেট এবার ঈদে দেখেন দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল ঈদ যাত্রাটা স্বস্তি ছিল গরুর হাটগুলো স্বস্তিমূলক ছিল অর্থাৎ যে মানে মানে দস্যুতা যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট সরকার ব্রেক করতে পেরেছে এটা কিন্তু সরকারের একটা বিরাট সফলতা এখন আপনি বলছেন যে তেলের দাম প্রথম দিনই আপনি কেন 25 টাকা বাড়ালেন না আমি বলিনি উনি বলছেন ও 25 টাকা বাড়ালেন না আপনার দৃষ্টিতে হয়তো এটা ভালো ছিল আমি যদি ওইটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হই আমি চিন্তা করছি না আমি প্রথমে 25 টাকা বাড়াবো না তাই না আপনার দৃষ্টিতে আপনারটা রাইট আমার দৃষ্টিতে আমারটা রাইট বাট নিশ্চয়ই একটা গাণিতিক ক্যালকুলেশন ছিল এখন দেখবেন যে জনগণের ভোগান্তি কমে যেই পদ্ধতিতে সেই পদ্ধতিটাই কিন্তু রাইট হবে আপনারটা যদি মনে করেন আপনারটাই রাইট তাহলে কিন্তু আপনি সেই ফ্যাসিবাদে রূপান্তরিত হলেন তেলের দাম কিভাবে বৃদ্ধি করতে হবে একটা অটোমেটিক্যালি আমাদের দেশে একটা পদ্ধতি 24 সাল থেকে খুব সম্ভব শুরু হয়েছিল এখন যুদ্ধ শুরুর পরে আমরা প্রায় 1 মাস তেলের দাম বৃদ্ধি করিনি এরপরে আমরা তেলের দাম 10 টাকা কি 15 টাকা করে এপ্রিল 19 তারিখে বাড়িয়েছিলেন এবার আমরা 5 টাকা বৃদ্ধি করলাম তাই না সুতরাং এটাকে আপনি যদি বলেন সরকারের অদক্ষতা এটা আপনার বলাটা হয়তো সমীহ হবে না কারণ কি আপনার যে অনুমান
যে কিভাবে তেলের দাম বৃদ্ধি করতে হবে এবং কিভাবে তেলের দাম নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্ব পরিস্থিতি কিভাবে মোকাবিলা করব, অবশ্যই আপনার অনুমান আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে পদক্ষেপ অনুমানের ভিত্তিতে সেটাকে আপনি আউট অ্যান্ড রাইট রিজেক্ট করবেন, তাহলে তো আপনার থেকে স্বৈরাচারী মনোভাব আর কারো হতে পারে না। জি